আসসালামু আলাইকুম। তোমরা কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারটা অনেকেই রিভিশন দিতে গেলে অনেক বেশি সময় লাগে। তোমরা অনেকেই বলছো ভাই কিভাবে রিভিশন দিলে অতি অল্প সময়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়াশোনা করতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বলবো যে কিভাবে এই অধ্যায়টা রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলো তোমাকে না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এই তথ্যগুলো কিভাবে পড়তে হবে সেটাও আমি তোমাদেরকে একটু বুঝাই দিব, যাতে তোমাদের অতি অল্প সময়ের মধ্যে এই অধ্যায়ের রিভিশনটা তোমরা দিতে পারো। তো এখানে দেখো যে কোষ ও কোষের গঠন আমি ধরেই নিচ্ছি তোমরা প্রথমবার এই পড়াশোনাটা করেছো, হ্যাঁ, একবার হলো তোমরা এটার সম্পূর্ণ পড়াটা তোমরা পড়ে ফেলেছো। ঠিক আছে, এখন আমরা রিভিশনে যাচ্ছি যে তুমি কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারের মধ্যে এখানে তো প্রথমে কিছু পড়ার নাই, এই দুইটা লাইনে কিছু পড়ার নাই, ওকে। তারপরে আমরা যাই এইখানে কোষ বা সেলের নামকরণ, এটা কি করেছে? রবার্ট হুক করেছেন। এই কথাটা খালি জানতে হবে। কোথায় কি করেছে এগুলো আমরা আগে পড়াশোনা করছি, আমরা জাস্ট রিভিশনের জন্য রবার্ট হুক এই কথাটা আমরা জানবো। রবার্ট হুক জানার পরে আমাদের এইখানে জানতে হবে কি, যে তিনি কোন গ্রন্থে এটা লিখেছেন, হ্যাঁ, কোন গ্রন্থে এটা প্রকাশ পেয়েছে, এই কথাটা আমার লাগবে। এরপর মানে এই পেজ থেকে জাস্ট এই দুইটা কথা, রবার্ট হুক আর মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ, এই দুটো কথা আমার মাস্ট জানতে হবে। এরপরে আমরা চলে যাই এই অংশে। এই অংশে আমরা কি দেখতে পাচ্ছি? উট পাখির ডিম সব থেকে বড় কোষ, এটা জানতে হবে। আর মানুষের নিউরন কোষের কত মিটার লম্বা, এই দুটো কথা, এই দুইটা তথ্য তোমাকে জানতে হবে। এরপরে আমরা যাব যে দেখব যে অ্যান্টনি ভন লিউয়েনহুক জীবিত কোষ নিয়ে পর্যবেক্ষণ করেছেন। আর এখানে রবার্ট হুক ছিল মৃত ব্যাপার স্যাপার ছিল। তাহলে জীবিত কোষের কি ব্যাপারটা, সেটা অ্যান্টনি ভন লিউয়েনহুক। এরপরে আমরা যেতে থাকবো এই ক্ষেত্রে এই যে চারজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে এবং কোষের যে সংজ্ঞা তারা দিয়েছে, একটার ক্ষেত্রে গঠনগত মৌলিক একক, একজন বলছে মৌলিক গঠনগত কার্যগত একক, এটা প্রত্যেকটাই কে কোনটা বলেছেন এটা আমাদেরকে একবার রিভিশন দিতেই হবে। যে যেভাবে ছোট করে মনে রাখতে পারো সেভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসি আমরা প্রথম কোষের সৃষ্টি। এক্ষেত্রে যে পড়াশোনাটা আমরা করেছি আলহামদুলিল্লাহ, যা পড়ছি পড়ছি, এখানে এই অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল এই লাইনটা আমাদের জাস্ট লাগবে। তুমি যখন রিভিশন দিবে এই তথ্যটা তোমাকে মাস্ট পড়তে হবে। এরপর আমরা যাই যে এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে এর মধ্যে 2 নাম্বার পয়েন্টটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্টটা আমরা যদি এই 6টার মধ্যে 2 নাম্বার পয়েন্টটা আমাদের মাস্ট পড়তে হবে। তারপরে অ্যান্ডোসিম্বায়োসিস কাকে বলে এই কথাটা আমাদেরকে জানতে, কোষের বৈশিষ্ট্য এই ক্ষেত্রে আমাদের এইখানে এই যে হেমোস্ট্যাটিক অবস্থা বলতে কি বোঝায় এই কথাটা একটু জেনে রাখা আমাদের জন্য রিভিশনের জন্য ভালো। তারপরে তোমরা এগুলো রিডিং দিতেও পারো, কিন্তু 6 নাম্বার পড়াশোনাটা তোমাদের পড়তে হবে রিভিশনের জন্য। এরপরে আমরা চলে যাব এক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, কোষীয় অঙ্গাণুতে যাই। কোষীয় অঙ্গাণুতে যে যে কোষীয় অঙ্গাণু কি কি আছে, অঙ্গাণু বলতে কি বোঝায় এই কথাটা একটু জাস্ট জানতে হবে। যদি না জানো তাও চলবে, কোষীয় অঙ্গাণু বলতে যেগুলো বোঝায় এগুলো আমরা পরবর্তীতে পাবোই। তুমি যদি নাও পড়তে চাও তাও হবে। কোষ বিদ্যা কাকে বলে এটা পড়লে হবে, না পড়লে হবে, তোমাকে এইটা মাস্ট জানতে হবে। রিভিশনের জন্য রবার্ট হুক কোষবিদ্যার জনক, আর আধুনিক কোষবিদ্যার জনককে সোয়ানসন, এই দুটো কথা জানতে হবে, যে কোষবিদ্যার জনক আর আধুনিক কোষবিদ্যার জনক, আধুনিক কথাটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তাহলে এই পুরো এই প্যারাটা থেকে এই দুইটা তথ্য তোমাকে জানতে হবে। এটার পরে আসি সেল থিওরিতে বা কোষ তত্ত্বতে আসি। এই কোষ তত্ত্বর ক্ষেত্রে কোন 3টা বিজ্ঞানীর নাম আছে এটা পড়তে হবে। স্লেইডেন, সোয়ান আর জীববিজ্ঞানী কি আছে ভার্চু, এই 3জন কোষ তত্ত্ব প্রদান করেছেন। এই 3জনের নামই তোমাকে জানতে হবে, হ্যাঁ। রিভিশনের জন্য তোমাকে এটা জানতে হবে। কোষ তত্ত্বের মূল কথা এটা মোটামুটি এখান থেকে পড়াশোনা নাই। এরপরে আমরা চলে যাব কোষের প্রকার ভেদে। এখান থেকে রিভিশনের জন্য কি আছে আমরা দেখি। এখানে আসলে এই যে শারীরভিত্তিক কাজের উপর ভিত্তি করে এগুলোর প্রত্যেকটা পার্থক্য লাগবে মেইনলি, হ্যাঁ। তারপরে যদি তোমরা পড়তে চাও তাহলে দেহ কোষের উদাহরণ পড়তে হবে। এই যে মূল কাণ্ড পাতার কোষ দেহ কোষের উদাহরণ এটা পড়তে হবে। এবং এরপরে আমাদের জনন কোষ বা গ্যামিটে কি পড়তে হবে, এটা হচ্ছে এর উদাহরণটা পড়তে হবে, শুক্রাণু আর ডিম্বাণু, এই উদাহরণটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে, রিভিশনের সময়। এবং জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড, এই কথাটাও পড়তে হবে। তারপরে যাই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে মেইনলি এই আদিকোষ প্রকৃত কোষ এই দুটার পার্থক্যর যে ছকটা আছে এটা পড়লেই হবে। তারপরে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে যেহেতু তোমরা অনেকে পড়তে চাইবে তাই আমি তোমাদেরকে বলবো যে আদিকোষের রাইবোজোম সংখ্যা 70s, এই কথাটা পড়বে। এরপরে তোমরা এখানে পড়বে শোষণ পদ্ধতি, শোষণ পদ্ধতিতে পুষ্টি সরবরাহ করে, এই কথাটা লাগবে। তারপরে উদাহরণ তোমরা পড়বে এই দুইটা, ঠিক আছে। এখানে যে 2-3টা উদাহরণ দেওয়া আছে এই 2-3টা উদাহরণ পড়তে হবে। এরপরে চলে আসি আমরা
প্রকৃত কোষে। হ্যাঁ, প্রকৃত কোষে আমরা কি পড়াশোনা করব, এখানে 80S রাইবোজোম, এই কথাটা তোমাকে জানতে হবে। এরপরে শ্বসন, আত্তীকরণ এবং সালোক সংশ্লেষণ, এই তিন পদ্ধতিতে এদের পুষ্টি ঘটে, এই কথাটা জানতে হবে। সবাত শোষণ, অবাত শোষণ এটা আমরা পার্থক্যের সময় পড়ে ফেলবো, ঠিক আছে। তারপরে খুবই যদি মন চায় যেটা আমি পড়তে চাই, তাহলে এই যে বহুকোষী জীব হলো এই যে শৈবাল, এই শৈবালের কথা বলা আছে, এটা তোমরা পড়তে পারো, ঠিক আছে। রিভিশনের সময় একবার একটু দেখে যেতে পারো। এবার পার্থক্যের মধ্যে আসো, এই নিউক্লয়েড, এই কথাটা মাস্ট লাগবে। তারপরে এই ক্ষেত্রে এটা বৃত্তাকার, এটা সূত্রাকার, এই দুটো কথা লাগবে। এরপরে আমরা এখানে দেখব যে 70S 80S, এটা আমরা এর আগেও বলেছি। এই যে সাইটোস্কেলিটন, এই কথাটা পড়তেই হবে, 5 নাম্বারটা পড়তেই হবে রিভিশনের জন্য। এরপরে আমরা যাই, এখানে ইন্ট্রন্স নেই না আছে, এই কথাটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে এইটার পরে ট্রান্সলেশন, এই 11 নম্বর যে কথাটা বলা হচ্ছে, এই 11 নম্বর টপিকটাও তোমাকে রিভিশনের জন্য পড়তে হবে। এই 11টার মধ্যে তোমাকে এই 4-5টা তোমাকে রিভিশনের জন্য পড়তেই হবে। এরপরে আসি যে প্রকৃত কোষ, আচ্ছা ঠিক আছে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ নিয়ে বলেছে। এখন এদের বৈশিষ্ট্যটা একটু দেখতে হবে, যে কোনটাতে সেন্ট্রোসোম থাকে, কোনটাতে সেন্ট্রোসোম থাকে না, এবং সঞ্চিত খাদ্য দুইটারই দেখতে হবে, চর্বি এবং গ্লাইকোজেন, আর এটার ক্ষেত্রে স্টার্চ, এই দুটো কথা তোমাকে জানতে হবে। এরপর কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষে থাকে না, ঠিক আছে। তারপরে এগুলো তুমি একটু রিভিশনের জন্য স্কিপ করতেও পারো। স্টেম সেল, এখান থেকেই সবকিছু সৃষ্টি হচ্ছে, এভাবে বলা আছে, জিনিসগুলো অসংখ্যবার বিভাজিত হচ্ছে। স্টেম সেল কাকে বলে, এগুলো তুমি পড়লে হয়েছে, না পড়লে হয়েছে। তারপরে আমরা চলে যাই রিভিশনের জন্য কোন লাইনটা আমরা মাস্ট পড়বো, এখান থেকে পড়তে পারি। বোন মেরো, স্কিন, লিভার, এগুলাতে কিছু স্টেম সেল থাকে, প্রচুর সম্ভাবনা আছে, আর কোনটাতে স্টেম সেল খুব কম পরিমাণ থাকে, এই দুইটা কথা তোমরা রিস্ক না নিতে চাইলে এই দুইটা কথা তোমরা পড়তে পারো। এবং এটার ক্ষেত্রে আসো ন্যানোমিটার আর অ্যানস্ট্রোম, এই দুইটার মান, এটা এটা, এই দুইটা তথ্য তোমাকে জানতে হবে, তারপরে এগুলো তুমি জানো বা না জানো। এরপরে আসো রিভিশনের জন্য আমরা এখান থেকে, এটা একটু ইম্পর্টেন্ট, এখানে আমাদের সবকিছুই মোটামুটি লাগে, যে সব থেকে ছোট কোষ কোনটা, হ্যাঁ, মাইকোপ্লাজমা, এক্ষেত্রে যার অপর নাম কি, PPLO, এটার কি পূর্ণরূপ, এটাও লাগে। উট পাখির ডিম, এটা আমরা এর আগেও পড়ে আসছি। তারপরে বড় উদ্ভিদ কোষ কোনটা, ঠিক আছে, এই শৈবালের নামটা জানতে পারো। বহুকোষের ক্ষেত্রে র্যামি জানতে পারো। তারপর মোটর নিউরন, এটা এর আগে আমরা জেনে এসেছি। তো এটার মধ্যে তোমাকে এইটা জানতেই হবে, মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। হ্যাঁ, এই সবগুলোর মধ্যে এই যে PPLO, এটা সব থেকে বেশি পরীক্ষায় আসে, আর এখান থেকে তোমার অনুচক্রিকাটা তোমাকে তোমার নিজস্ব গুরুত্বপূর্ণ ভেবে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এরপর তুমি আসে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এই শৈবালের নামটা, ঠিক আছে। এরপর আসো যে আমরা এককোষী জীব, আচ্ছা ঠিক আছে, এককোষী জীবের মধ্যে উদাহরণটা জাস্ট পড়বো। বহুকোষী জীবের মধ্যে তো আমরাই আছি, হ্যাঁ আমরাই আছি। তারপরে কোষ কেন ছোট থাকে বড় থাকে, এগুলো কথাবার্তা অনেক কিছু আছে, পার্থক্যীকরণ, এগুলো অনেক কথাবার্তা আছে, তুমি পড়লে পড়তে পারো, কিন্তু রিভিশনের সময় এগুলো পড়ে আসলে কুলাতে পারবে না, তাই এটা তুমি আপাতত না পড়লেও চলবে। তারপরে আমরা উদ্ভিদ কোষের গঠন, এক্ষেত্রে এই যেগুলো পড়া আছে আমরা পরবর্তী পৃষ্ঠায় ছকের মাধ্যমে দেখতে পাবো। আমরা এখানে চলে যাই, হ্যাঁ, আমরা এখানে চলে যাই, তাহলে আমরা রিভিশনে বুঝতে পারবো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের সঞ্চিত পদার্থ নয় কোনটি, এরকম কোশ্চেন আসে। তারপরে নিঃসৃত পদার্থ নয় কোনটি বা নিঃসৃত পদার্থ কোনটি, এখানটার মধ্যে তোমার নেকটার, এই কথাটা ভালো করে মাথায় রাখবে, নেকটার আর এনজাইম, এই দুটো কথাটা ভালোভাবে মাথায় রাখবে। আর বর্জ্য পদার্থের মধ্যে এইখানে দেখো যে অ্যালকালয়েড, এই কথাটা ভোলা যাবে না। হ্যাঁ, বাকি সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, অ্যালকালয়েডটা ভুলিও না, তাহলেই হবে। আর প্রোটোপ্লাজমের মধ্যে কোনটা ঝিল্লি আছে কোনটা ঝিল্লি নাই, এই কথাগুলো আমরা আমাদের ফার্স্ট ইয়ারে সেভাবে সেরা মামাই প্রথম এইভাবে, হ্যাঁ, মা পাগল, এভাবে অনেক ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ছন্দ দিয়ে যে পড়ছো পড়ছো, আর যে ছন্দ ছাড়াই মুখস্থ করছো, এগুলো তোমরা পড়বা, ঠিক আছে। এটার ক্ষেত্রে ঝিল্লিবদ্ধ কারা, ঝিল্লিহীন কারা, এটা অ্যাডমিশনে আসতে পারে এবং এসেছে এর আগে। তারপরে আসো এবার আমরা মেইন পড়াশোনায় যাব, কোষ প্রাচীর নিয়ে। এইটুকুর মধ্যে কি পড়াশোনা করতে হবে, কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, মানে কোষ প্রাচীর উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না। এই যে প্রাণী কোষে থাকে না, এই কথা এর আগেও তোমরা পাইছো, তাহলে এইটা পড়লা। তারপরে ভৌত গঠনের ক্ষেত্রে কি পড়তে হবে, ভৌত গঠনে তোমাকে যেটা পড়তে হবে, এই যে এইখানে যে মধ্য পর্দায় কি থাকে, প্যাকটিক অ্যাসিড বেশি থাকে, এই কথাটা পড়তে হবে। তারপরে আমরা এদিকে যাই, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর কি দিয়ে গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন, এই তিনটা কথা জানতে হবে, এটা এর পরের পেজেও তোমরা পাবা। তারপরে কোষ প্রাচীরের প্রধান উপাদান, কোষ কোষ প্রাচীরের প্রধান উপাদান
সেলুলোজ এটা এর আগেও পরীক্ষায় এসে বসে আছে, ঠিক আছে? তাই তোমাকে এটা তো এমনি পড়তে হবে। তারপরে তোমরা যাও সেকেন্ডারিতে কি থাকে, এটার ক্ষেত্রে আমরা এই যে সেলুলোজ আর লিগনিন এই কথাটা আমরা পড়বো, ঠিক আছে? তারপর কূপ এলাকার মধ্যে পিট মেমব্রেন এই কথাটা বেশি লাগে, এবং পিট পেয়ার কাকে বলে, এই দুইটা তথ্য তোমাকে রিভিশনের জন্য পড়তে হবে। প্লাজমা ডেজমাটা কাকে বলে এটাও প্রিভিয়াস ইয়ারে আসছে, এটা তো তোমাকে অটোই পড়তে হবে। তুমি যদি বিগত বছরের কোশ্চেন সলভ করো তাহলে তুমি পাবা। রাসায়নিক গঠনে দেখো, রাসায়নিক গঠনে তুমি যেটা দেখতে পাবা এখানে আগেই বলে দিছে, দেখো প্রাথমিক প্রাচীরে কোনটা থাকে, এই তিনটার নাম, এটা আমরা আগের পেজেই পাইলাম। এরপরে এই ক্ষেত্রে আমাকে এইটা পড়তে হবে, জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীন গঠনে ক্রসলিং হিসেবে কাজ করে। কে ক্রসলিং হিসেবে কাজ করে? এই জাইলোগ্লুকান, এই কথাটা পরীক্ষায় আসে। তারপরে আসো সেকেন্ডারি প্রাচীরে, আচ্ছা ঠিক আছে এগুলো থাকলো, এগুলো ভালো কথা। আচ্ছা, তারপরে আমরা সূক্ষ্ম গঠন, এটাকে তোমাদেরকে আগেও আমি বলেছি যে এটাকে তোমরা একটা ছক বানাই নিবে, যে কতগুলো সেলুলোজ অণু মিলে একটা চেইন হয়, কতগুলো চেইন মিলে মাইসেলি হয়, এবং এটা থেকে মাইক্রোফাইব্রিল ম্যাক্রোফাইব্রিল, এটা একটা ছক বানাই ফেলবে, এটা রিভিশন দিবে। আর এখান থেকে এর আগেও কোটি কোটি বার পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এই যে গাঠনিক উপাদান বা গাঠনিক একক বলা হয় কোনটা, মাইসেলিক, এই কথাটা মানে এখান থেকে একটা কোশ্চেন আসলে এই কোশ্চেনটা আসবে, ঠিক আছে? একটা কোশ্চেন আসলে এই কোশ্চেনটা আসবে। এরপরে কোষ প্রাচীরের কাজ, এটা কাজ তো তোমরা প্রাচীরের কি কাজ এটা তোমরা জানো। এখানে জাস্ট এই পয়েন্টটা একটু সবাই স্কিপ করতে পারো, এই জন্য এই পয়েন্টটা তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, অনেকে স্কিপ করে যায়, তো এই পয়েন্টটা তোমাদের এই কয় নাম্বার, 7 নাম্বার পয়েন্টটা তোমরা একটু পড়িও। তারপরে প্রোটোপ্লাস্ট নিয়ে পড়াশোনা আছে। প্রোটোপ্লাস্টে কি পড়াশোনা আছে একটু আমরা দেখি। এই যে বিজ্ঞানী পার্কিন যে প্রথম এটা ব্যবহার করছেন, এই কথাটা তোমরা পড়বে, কে প্রথম ব্যবহার করেন এই শব্দটা, এবং প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কে বলছে, ঠিক আছে? এই কথাটা আমাদের লাগবে, বিজ্ঞানী হাক্সলে বলছেন, তাহলে পার্কিন যে ব্যবহার করেন এবং হাক্সলে কি করেন, ভৌত ভিত্তি বলেন। হ্যাঁ, তারপরে আমরা এদিকে যাই যে প্রোটোপ্লাজমের ভৌতিক বৈশিষ্ট্য, এটার ক্ষেত্রে ভৌত বৈশিষ্ট্য, এটার ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টিজ গুলোর মধ্যে এই যে অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলির ন্যায় অর্ধতরল এবং দানাদার কলয়েডাল ধর্মী, 1 আর 2 নম্বরটা মাস্ট পড়তে হবে। হ্যাঁ, তারপরে তুমি ওগুলো একটু ছাড়তে পারো। প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য, এটার ক্ষেত্রে তেমন পড়াশোনা নাই। তারপরে রিভিশনের জন্য জৈবিক বৈশিষ্ট্যও নাই। তারপরে আমরা যাই যে এই যে চলনের ক্ষেত্রে জাস্ট উদাহরণটা পড়বা, একমুখ একমুখী আর বহুমুখী, এগুলার যে পাতা ঝাঁঝি আছে, তারপরে এই যে যেমন আছে এই যেমন দুইটা পড়লেই হবে। তারপর প্রধান অংশ কি কি, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এটা তো ওই ছকে আমরা পাইছিলাম। এবার প্লাজমা মেমব্রেনে আমাদের জানতে হবে কি আছে, বিজ্ঞানীকে না গেলি, হ্যাঁ, বিজ্ঞানী না গেলি, এবং এর একটু কাকে বলে এটা পড়ে নিও, যে এই যে বৈষম্য লিপোপ্রোটিন দ্বারা যে কথাটা বলে রাখছে এটা তোমার জন্য কাজে দিবে, ঠিক আছে? তারপরে এখানে আমরা যাই, এই যে পিনোসাইটিক ফোস্কা, এই কথাটা পড়ে বসে আছে পরীক্ষায়, হ্যাঁ, অনেক দিন ধরে পড়তেছে, ঠিক আছে? এটা আমরা পড়লাম, এটা আমরা পড়তেই হবে আর কি, রিভিশনে এটা তোমাকে পড়তেই হবে। এবং স্যান্ডউইচ মডেলটা কার, কোন বিজ্ঞানী, এই দুইজন বিজ্ঞানীর নাম জানলেই হয়েছে, তারপরে তুমি পড়ো বা নাই পড়ো। রিভিশনের জন্য ইউনিট মেমব্রেন কার এটা জানতে হবে, ঠিক আছে? এই যে রবার্টসন ইউনিট মেমব্রেন এটা জানতে হবে, এখান থেকে তুমি এগুলা রিভিশনের জন্য বাদ দিতেও পারো, কিন্তু ইউনিট মেমব্রেনটা লাগবে। তারপরে ফ্লুইড মোজাইক মডেল, এটা কার আছে, সিঙ্গার আর নিকলসনের আছে। হ্যাঁ, এই দুইটা কথা তোমাকে জানতে হবে, যে মানে কোন কোন বিজ্ঞানীর হাত আছে এখানে। এবং ফ্লুইড মোজাইক মডেল কি কি বলা হয়, অপর নাম কি আইসবার্গ মডেল, আর একটা কি হিমশৈল বা আইসবার্গ। আচ্ছা, এরপরে আমরা যাইতে থাকি, পড়াশোনা আগাইতে থাকুক, তোমাদের এখান থেকে রিভিশনের জন্য আর কি আছে। আচ্ছা, এই যে মেমব্রেন প্রোটিন কয় ধরনের হয়, এই 3 ধরনের নাম জানতে হবে, পরীক্ষা আসতে পারে মেমব্রেন প্রোটিন 9 কোনটি, ঠিক আছে? জাস্ট নামগুলা পড়বা। তারপর মেমব্রেন প্রোটিনের কাজ সম্পর্কে অনেক কথা বলা আছে, অনেক কিছুই দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো। ইনসুলিন রিসেপ্টর এই কথাটা একটু পড়িও তাইলেই হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে এগুলোর মধ্যে ইনসুলিন রিসেপ্টরটা রিভিশনের জন্য রাখতে পারো। এবং গ্লাইকো ক্যালিক্স কাকে বলে, গ্লাইকো ক্যালিক্স, ঠিক আছে? এখন এই যে গ্লাইকোলিপিড, লিপিডের সাথে কি যুক্ত হয়েছে, কার্বোহাইড্রেট যুক্ত হয়েছে, আবার প্রোটিন, তাহলে এখন আমার কি হয়েছে, প্রোটিন অণুর সাথে গ্লাইকো অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত হয়েছে, এই দুইটা মিলে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন মিলে এটাকে কি বলা হয়, গ্লাইকোক্যালিক্স বলে। এই কথাটা তোমরা কোষ ও কোষের গঠনে মানে কোষ রসায়নেও পাবে। তো গ্লাইকোক্যালিক্স কি এটা জাস্ট লিখে নাও, যে গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন, শেষ। তারপরে আসো আমরা কোলেস্টেরল নিয়ে অনেক কথা বলা আছে, কোলেস্টেরল একটা স্টেরয়েড, এই কথাটা তোমরা কোষ রসায়নেও পাবা। তো এখানে জাস্ট স্টেরয়েড এই কথাটা জানা থাকলেই হবে। এরপর আমরা দেখতে থাকি যে
কোষঝিল্লির রাসায়নিক উপাদান। এটার ক্ষেত্রে আমরা যে পড়াটা না পড়লে নয় এটা, কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড। প্রায় ম্যাক্সিমাম পরীক্ষাতে এই কোশ্চেনটা, সব কোচিং সেন্টার বলো আমাদের ব্যাচে বলো, আমরা সবসময় এই কোশ্চেনটা দিয়ে থাকি। এর সাথে সাথে এখন যেটা কোশ্চেন আমরা বেশি দেই সেটা হচ্ছে এই যে ফসফোলিপিড যেগুলো রয়েছে এর মধ্যে সরলও আছে জটিলও আছে। জটিলের মধ্যে লেসিথিন, এই লেসিথিনটা এখন পরীক্ষা আমরা দিয়ে থাকি যে লেসিথিন সব থেকে কি অর্ধেকের বেশি থাকে লেসিথিন, তাহলে লেসিথিন নিয়ে জটিল নিচের কোনটা, জটিল প্রকৃতির ফসফোলিপিড, এই কথাটা আমরা বলে থাকি। তারপরে কোষঝিল্লির কাজ নিয়ে কথাবার্তা বলা আছে, তুমি পড়তে পারো। আবার এখানের মধ্যে থেকে তুমি নিউরোট্রান্সমিটার হরমোন এই কথাটা একটু বেশি করে পড়বে। এবং লাস্টেরটা গ্লাইকোক্যালিক্স কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। তারপরে কোষঝিল্লির বিভিন্ন অবস্থা বলতে মাইক্রোভিল্লি আঙ্গুলের অভিক্ষেপের মতো কাজ করতেছে, এটা একটু জাস্ট খালি আঙ্গুলের অভিক্ষেপ কথাটা জানো। ডেসমোসোম, এটা টোনোফ্রাইবিল নামক ফিলামেন্ট দ্বারা যুক্ত আছে, এরকম টোনোফ্রাইবিল এই কথাটা জানতে হবে। তারপরে ফ্যাগোসাইটিক, এটা ফ্যাগোসাইটিক বলতে কি, কঠিন খাদ্য নেই। আর এই তারপর পিনোসাইটিক মানে কি, এখানে কি আছে, তরল পদার্থ নেই। খালি জানবো ফ্যাগোসাইটিক মানে কঠিন, আর পিনোসাইটিক মানে তরল। এরপরে এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে তুমি একটা রিডিং দিতেও পারো, আবার তোমার জানা থাকলে আপাতত তেমন কোনো পড়াশোনা করতে হবে না। তারপরে আসো সাইটোপ্লাজম আর অঙ্গাণুতে আসি। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে আমরা এখানে কি রিভিশনের জন্য পড়তে পারি সেটা একটু আমরা দেখি। এই যে টোনোপ্লাস্ট, এটা পরীক্ষায় এর আগেও বহুবার পরীক্ষা আসছে, এই টোনোপ্লাস্টটাই তোমাকে রিভিশনের জন্য পড়তে হবে। তারপরে আসো, ঠিক আছে, কাজগুলো তুমি তোমার মতো করে একটা রিডিং দিতে পারো বা আগে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে এখানে পড়াশোনা নাই, এখানে পড়াশোনা নাই। এটার ক্ষেত্রে আমরা শ্বসনের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস, এটার ক্ষেত্রে আমরা কোথায় ঘটছিল আমরা দেখছি সাইটোপ্লাজমে দেখছি। হ্যাঁ, এটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে আছে। এরপর আমরা একটু যাই জীবনের স্পন্দন, রাইবোজোম, প্রোটিন সংশ্লেষণ মানেই রাইবোজোম, এটা আমরা অনেক ভালোভাবে জানি। আর এই যে 5 নাম্বারটা নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ, এই কথাটা পড়বা। প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে এই যে জীবনের আধার হিসেবে কাজ করে কোনটা, এইভাবে ডিরেক্ট দিলে এইভাবে যাতে বলতে পারো তোমরা। হ্যাঁ, প্রোটোপ্লাজমকে জীবনের বৃহৎ বলা হয়, এই কথাগুলো যে লাগবে। তারপরে রাইবোজোম নিয়ে পড়াশোনা থাকলে, রাইবোজোমের ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করব সেটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে। তারপরে এই এটা জানলেই হবে। আর এটার ক্ষেত্রে রাইবোজোম আবিষ্কার করেন কে, ঠিক আছে, এই কথাটা পড়তে হবে তোমাদের। তারপরে এখানে আমরা যে পড়াশোনাটা পাচ্ছি এর মধ্যে এই যে ভেদবার্গ একক, এই কথাটা একটু জানবে, ভেদবার্গ একক। হ্যাঁ, তারপরে আসো, তারপরে আর তেমন এগুলা এগুলা অত কষ্ট করে পড়ার দরকার নাই। রিভিশনের জন্য তোমাকে এখান থেকে এই যে 4টা স্থান, 4টা স্থান একটু জানলে ভালো হয়, 4টা স্থান লক্ষ্য করা হয়, 4টা স্থানের জানলে ভালো হয়, না জানলে নাই। এই অনুপাতটা জানতে হবে। হ্যাঁ, রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আর আরএনএ, এটা পি অনুপাতে থাকে, এটা পরীক্ষাতে সকল কোচিং সেন্টারই দিয়ে থাকে। ঠিক আছে, এটা তোমাকে রিভিশনের জন্য পড়তে হবে। তারপরে এই অ্যান্টিবায়োটিক কি কাজ করতেছে এটা একটু তোমাকে জানতে হবে। এরপরে আমরা যাই রিভিশনে আর কি কি পড়তে পারো রিভিশন দিতে গেলে। এখানে এই যে রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষণ, এর আগেই তোমরা এটা জানছো, তাছাড়া আর তেমন এখানে পড়াশোনা করতে হবে না। এখানে রিভিশনের এর পরে আসি আমরা এইখানে এই যে গোলগি বডি, গোলগি বডি থেকে ক্যামিলো গোলগি, এটা মেডিকেল পরীক্ষার কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে, ক্যামিলো গোলগি এবং কোথায় দেখতে পাইছে, প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে, এই দুটো কথা তোমরা জানবা। তারপরে এদেরকে আরো কি কি নামে ডাকা হয় এটাও প্রিভিয়াস ইয়ারে মেডিকেল ভার্সিটি সব জায়গাতেই মোটামুটি পড়ে, অ্যাডমিশনে এটা খুব ভালো আসে যে ইডিওসোম, ডিকটিওসোম, তারপর লাইপোপন্ডিয়া, এইগুলা মানে এর অপর নাম নয় কোনটা, এরকম কথা বলে। এবং অনেক সময় প্রশ্ন আসে কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়। হ্যাঁ, এইটা জাস্ট এই কোষের ট্রাফিক পুলিশটা পড়বা, যেগুলো আমি মোটামুটি দাগাই দিচ্ছি, এগুলো রিভিশনের সময় মাস্ট পড়তে হবে তোমাকে। হ্যাঁ, তারপরে এখানে ট্রান্সফেজ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশটাকে, তাহলে সিস কোনটা, সিসটা হচ্ছে কেন্দ্রের দিকের, এই দুটা জাস্ট জানবা যে ট্রান্স মানে এটা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি, আর সিজ মানে কেন্দ্রের কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি তোমরা এটা জানবা। এরপরে এই যে ভ্যাকুইল কাকে বলে এই কথাটা জানবা, আর ভেসিকল কাকে বলে এই কথাটা জানবা। তারপরে রিভিশনের জন্য আর মোটামুটি এর দিকে নাই, আমরা এদিকে আর পড়াশোনা করবো না। রাসায়নিক গঠনটা লাগবে, এই যে 60 ভাগ প্রোটিন এবং 40 ভাগ ফসফোলিপিড, এই দুইটা কথা লাগবে। এর সাথে সাথে আমরা
উৎপত্তিটাও জানবো। হ্যাঁ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, সেটা রাফ না কিন্তু মসৃণ। এরপর গোলগি বডির কাজ, এক্ষেত্রে কাজের জন্য আমাদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে এটা আমরা তো জানলাম। এক্ষেত্রে অপ্রোটিন, এই কথাটা 2 নাম্বারটা জানবা। আর লাইসোজোম তৈরি করে কে? গোলগি বডি, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? এটা আমরা আমাদের ব্যাচের পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমে আমি দেই যে লাইসোজোম তৈরি করে কোনটা? গোলগি বডি, ঠিক আছে। এরপরে আমরা যাই আরেকটু, তোমরা পড়তে পারো এইখানে, শুক্রাণুর অ্যাক্রোসোম তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি লাইসোজোমে। লাইসোজোম থেকে কি পড়বো আমরা? এটা আমি তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমে দেই, সেটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে কোন কোষীয় অঙ্গাণু, তখন লাইসোজোম পড়তে হবে। হ্যাঁ, তারপরে এটাকে আমরা আসি, এটাতে আচ্ছা ওলিওসোম বলা হয় কাকে? অলিওসোম কথাটা পড়বা। তারপরে এদিকে আসি, এখান থেকে তোমাদের কি পড়াশোনা আসবে, এই যে প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন, এই উদাহরণ দুইটা জানবা। তারপরে লাইসোজোমের কাজের ক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, এটা তো আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে, কোষের পাকস্থলী হিসেবে। এই যে অটোফ্যাগি, অটোলাইসিস, এই কথাটা কোটি কোটি বার বিভিন্ন অ্যাডমিশনে পরীক্ষায় আসছে, ঠিক আছে। অটোলাইসিস কার ক্ষেত্রে ঘটে, কিংবা অটোলাইসিস ঘটে কোন কোষীয় অঙ্গাণুর, এরকম কথাবার্তা দিয়ে প্রশ্ন থাকে। এই আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয় নিজের কোন কোষীয় অঙ্গাণুকে। তারপরে এই যে হায়ালুরোনিডেস, এই কথা বলছে না, তাহলে এটার ক্ষেত্রে বিগলন ঘটায় কে, এই কথাটা থাকে। তারপর তোমরা যদি এটা একটু পারো যে কে নোবেল প্রাইজ পায়, এটা একটু পড়ে রাখতে, তাহলে তোমরা এটা পড়তে পারো। রাইবোজোম আর লাইসোজোমের মধ্যে বৈশিষ্ট্য, এখানে কিন্তু পরীক্ষা আসে যে লাইসোজোমের বৈশিষ্ট্য নয় কোনটি, বা লাইসোজোমের বৈশিষ্ট্য কোনটি, এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই চকটা দরকারি। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা যে পড়াশোনা করব, মসৃণ অমসৃণ তো আমরা জানি। যদি অমসৃণ হয় কার কারণে হবে? আরবিসির কারণে, মানে এই কি বলে রাইবোজোমের কারণে হবে, ঠিক আছে, যে রাইবোজোম থাকলে সেটা অমসৃণ হয়ে গেল। আচ্ছা, এই ক্ষেত্রে 3 প্রকার, 3 প্রকারের সিস্টার্নি, ভেসিকল, টিবিউল, এই কথাটা জানতে হবে, যাতে গোলগি বডির সাথে প্যাচ না খায়। এরপরে জাস্ট এটা জানার পরে এখানে আসো, এই যে মাইক্রোসোম, অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোসোম বলে। এটা সকল পরীক্ষায় এই কোশ্চেনটা আসার মতো পরীক্ষা, ঠিক আছে, আসার মতো কোশ্চেন আর কি। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, এটা তো পড়তে হবে। এই প্রশ্নটা পড়তে হবে যে রাইবোজোম এবং গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে, এটা তোমাকে রিভিশনের জন্য এই দুইটা তোমাকে মাস্ট পড়তে হবে। এর সাথে এটা লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে, ঠিক আছে। এই 3টা পয়েন্ট তোমাকে পড়তে হবে রিভিশনের সময়। তারপরে এখানে আসো একটা, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে তোমার যেটা যেটা ভালো লাগে তুমি সেভাবে একটু এটা পড়াশোনা করবে। তারপরে আমরা মাইটোকন্ড্রিয়াতে চলে যাই। মাইটোকন্ড্রিয়াতে আসলে আমরা যেটা দেখতে পাবো যে মাইটোকন্ড্রিয়াতে 3 জন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, যে 1850 সালে, সালটা পড়ার দরকার নেই, কলিকার কি করছে এটা পড়তে হবে, এরপরে ফ্লেমিং কি করছে এটা পড়তে হবে, এবং বেন্দা কি করছে, মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। 3টা বিজ্ঞানী সম্পর্কে 3টা কথা তোমাকে পড়তে হবে। এটা যদি রিভিশনের জন্য এটা পড়তে পারো খুবই ভালো কথা। এবং এই লাইনটা না পড়ে ভর্তি পরীক্ষায় আসা যাবে না, সেটা হচ্ছে কোষ আয়তনের মোট 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া, এটা তোমাকে পড়তেই হবে। তুমি যেই কোচিং এই থাকো না কেন, এই কোশ্চেনটা সেই কোচিং থেকেই তোমাকে পড়ানো হওয়া উচিত। এরপরে আসি আমরা, এইখানে যকৃৎ কোষে একটা কথা বলা আছে, এই কথাটা আমরা পড়বো, ঠিক আছে, এই কথাটা আমরা পড়বো। তারপরে আকৃতি নিয়ে কথা নাই আমাদের, আয়তন নিয়েও আমাদের তেমন কথা নাই। এই যে কোষ আয়তনের 20% মাইটোকন্ড্রিয়া, এটা আমরা এখানেই পাইছি, হ্যাঁ, এখানেই আমরা পাইছি। এটা আমাদের রিভিশনের সময় আমাদের এটা কাজে দিবে না। আমাদের আবরণী নিয়েও এত বেশি প্যারা নাই। আমরা চলে যাব কৃষ্টিতে, ঠিক আছে। এই যে কৃষ্টি কাকে বলে, এই কথাটাই আমাদের লাগে, ঠিক আছে। তারপরে কৃষ্টি কাকে বলে এটা আমরা জানলাম। এবার অক্সিজোম কাকে বলে এই কথাটা আমরা জানবো, অক্সিজোম কাকে বলে এই কথাটা জানবো। তারপরে এক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাসায়নিক গঠনের ক্ষেত্রে এই 65% প্রোটিন যে পার্সেন্টেজটা আছে, এটা তোমরা পড়তে পারলে খুবই ভালো। এই 2% কোলেস্টেরল প্রথম কথাটা, তাও অন্তত 29 গ্লিসারালডিহাইড, তারপরে হ্যাঁ গ্লিসারয়েড সমূহ যেটা কথা বলছে এটা, এবং প্রোটিনের কথা বলছে, এই দুইটা মাস্ট পড়তে হবে। তারপরে 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম রয়েছে, এই কথাটা লাগবে, 100 কথাটা লাগবে।
তারপরে অন্তঃঝিল্লিতে এখন এই কোশ্চেনটা আমরা ম্যাক্সিমাম টাইমে দেওয়ার চেষ্টা করতেছি, কার্ডিওলিপিন নামক ফসফোলিপিড থাকে, হ্যাঁ, এই কথাটা। তারপরে মাইটোকন্ড্রিয়ার কাজ তো তোমরা বেশিরভাগ জানোই। এর পাশাপাশি তোমাদের এই যে 8 নাম্বারটা করতে হবে, ঠিক আছে? 8 নাম্বারটা একটু রেয়ার, দাও তো। হ্যাঁ ভাইয়া, বলো বলো বলো। দেওয়া হয় নাই? আচ্ছা, আমি চেক করে দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কল আসার কারণে আসলে আমার রেকর্ডটা অফ ছিল। তো আমরা আবার পড়াশোনায় ফেরত যাই। আমরা এখানে খেয়াল করি যে অ্যান্ডোসিম্বায়েন্ট, এটা বলতে কি বুঝাইছে এটা যদি তোমরা জানো আলহামদুলিল্লাহ, এখানে আর রিভিশনের জন্য আমরা চেষ্টা করব না। আমরা একেবারেই চলে যাব প্লাস্টিডে। প্লাস্টিডে আমরা যেটা দেখব যে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে প্লাস্টিড। এটা প্রিভিয়াস ইয়ারেই পড়ছে, তোমাকে এটা রিভিশনের জন্য রাখতে হবে। এবং কে সর্বপ্রথম এই যে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করছেন, এটা কে? এটা হচ্ছে বিজ্ঞানী শিম্পার। ওকে, এটা আমরা জানলাম। এরপরে আরো বিভিন্ন থাইলাকয়েড, থাইলাকয়েড, থাইলাকয়েড কি করে? ক্লোরোফিল ধারণ করে, এই কথাটা একটু পড়তে হবে, ঠিক আছে? থাইলাকয়েড, এই কথাটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখানে আসি
এক্ষেত্রে আমাদের অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট কে কোনটা সঞ্চয় করে, এই কথাটা কোটি কোটি বার পরীক্ষা আসছে। আমরাও যতবার পরীক্ষা নিছি এগুলো কোশ্চেন আসছে, বা তুমি প্রিভিয়াস ইয়ারেও এই কোশ্চেন গুলো পড়ছো। এখন নতুন করে এগুলো একটু দেখে রাখতে পারো, যে এই যে তোমরা উদ্ভিদ সারী তত্ত্বতে কিন্তু ক্যারোটিনোপ্লাস্ট, এটা কমলা, জ্যান্ত, হলুদ, এগুলো কিন্তু তোমরা উদ্ভিদ সারী তত্ত্বতেও পাবা। তো এখানে একটু দেখে রাখলে তোমাদের জন্য, এই যে রেড, রোডোপ্লাস্ট, লাল, এভাবে তোমরা একটু পড়ে রাখতে পারো, ঠিক আছে? এই তিনটা অটোমেটিক হবে। আর ফিওপ্লাস্টটা একটু পড়তে পারো তোমরা। এর সাথে সাথে এবার আমরা রিভিশনে যাই। রিভিশনের ক্ষেত্রে লিউকোপ্লাস্ট, এটা কি? লিউকো মানে বর্ণহীন, তাহলে এটাতে কি আছে আমাদের এখানে জানতে হবে, যে এটা কোথায় থাকে, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা কোথায় থাকে এটা আমাদের জানতে হবে। এর কাজও আমরা মোটামুটি জানি, কিন্তু অবস্থানটা কোথায় এটা আমরা একটু পড়লাম। এরপরে আমাদের প্রকারভেদের ক্ষেত্রে এই তিনটারই জাস্ট এখানে আমরা কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে? এটা আর নতুন করে পড়ার দরকার নেই, ছকটা আগে ছিল না, এখন ছকটা যেহেতু দিয়ে দিয়েছি, ছক পড়লে আর এটা পড়ার দরকার নাই। এটা থেকে কোটি কোটি বার পরীক্ষায় আসছে। হ্যাঁ, তারপরে আমরা ক্রোমোপ্লাস্ট যাই। ক্রোমো মানে কি? রঙিন। তাহলে আমাদের এই ক্রোম থেকে রঙিন আমরা পাইলাম। এটার ক্ষেত্রে, রঙিনের ক্ষেত্রে এই কথাটা যেমন, এই যেমনটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? যেমনটা আমাদের পড়তে হবে। কাজটা আমরা অটোমেটিক পারবো। এরপরে আমরা ক্লোরোপ্লাস্টে চলে যাই। ক্লোরোপ্লাস্টে আমরা যে জিনিসটা জানবো, এই যে কোষের রান্নাঘর বলা হয়, কিচেন অফ সেল কাকে বলা হয়, হ্যাঁ, বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা কাকে বলা হয়, ঠিক আছে? ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। তাহলে তিনটা কথা কিন্তু এখান থেকে চলে আসতেছে। এবং কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়ে আসছে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো কিন্তু আগেই পরীক্ষায় পড়ছে, ঠিক আছে? তারপরে এই যে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে, এটা আমরা পড়বো। তারপরে আকৃতিটা, এটা আমি মনে করি তোমরা যে কোনো কোচিং এই পড়ো না কেন, প্রত্যেকটাই এভাবে বলে দিয়েছে যে মানে ক্লোরোপ্লাস্টের আকৃতি সামঞ্জস্যপূর্ণ নয় কোনটি? পেয়ালা আকৃতি, সর্পিলাকার, জালিকাকার, তারকাকার। এর মধ্যে আমরা তো এই পড়াটা, যে আংটি আকৃতির কার, আমরা কোন শৈবাল, কার কি, এটা আমরা শৈবাল ও ছত্রাকে পড়াশোনা করছি। এটার ক্ষেত্রে তোমাকে যে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে, সেটার ক্ষেত্রে তারকাকারটা তুমি পড়বা বেশি গুরুত্ব দিয়ে, ঠিক আছে? তারকাকার আর সর্পিলাকার, এটা মাস্ট, মানে গুরুত্ব থাকবে বেশি। তারপরে তোমাদেরকে যাই, আমরা এদিকে যাই, স্পাইরোগাইরা, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে তোমাকে আমরা আবরণীতে, আচ্ছা, এই যে ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে এর পরিবর্তে কি থাকে, এই কথাটা আমাদের জানতে হবে। তারপর রিভিশনের জন্য আমরা স্ট্রোমা কাকে বলে, এই কথাটা আমরা জানবো। তারপরে এটার ক্ষেত্রে থাইলাকয়েড বলে, থাইলাকয়েড এগুলো আছে। এই যে প্রতিটি ক্লোরোপ্লাস্টে কতটি গ্রানা থাকে, এই কথাটা কিন্তু আমরা আমাদের পরীক্ষাতে দিয়ে থাকি। তোমরা যারা রিভিশন দিচ্ছ এই লাইনটা তোমরা পড়বেই, ঠিক আছে? এই লাইনটা বাদ দিবে না। তারপরে আমরা এখানে, এখানে আর তেমন রিভিশনের জন্য আমরা খুঁজছি না, আমরা এইটা খুঁজবো, এইটা, ঠিক আছে? ক্লোরোফিল এ কত পার্সেন্ট, ক্লোরোফিল বি কত পার্সেন্ট, ঠিক আছে? তারপরে ক্লোরোপ্লাস্টের কাজ, এটাও তোমরা মোটামুটি পারো, এটা নিয়ে আপাতত মাথা না ঘামাই। আমরা রিভিশনের জন্য আর কি পাই সেদিকে যাই। এইটার ক্ষেত্রে, আচ্ছা, এটাও তোমরা পারবা, এটাও, এই ছকটাও তোমাদের কাছে সহজ। সেন্ট্রিউলে যাই। সেন্ট্রিউলের ক্ষেত্রে নামকরণ করেন কে, এই বোভেরির নামটা একটু আমাদের পড়তে হবে, ঠিক আছে? আবিষ্কার করেন কে আর নামকরণ করেন কে, দুইটা দুই লোক, এটা একটু পড়বা। তারপরে কোথায় উপস্থিত কোথায় অনুপস্থিত, এটাও পরীক্ষায় আমরা বারবার দিয়ে থাকি, হ্যাঁ, রিভিশনের জন্য কিন্তু এটা দিবা। এবং একসাথে এটাকে কি বলে, ডিপ্লোসোম বলে, এই কথাটা আমাদের জানতে হবে। এবং কয়টা অংশ নিয়ে, অংশগুলোর নাম কি কি, ঠিক আছে? আচ্ছা, এবং 9টি, এই 9টি কথাটা কিন্তু রিভিশনের জন্য রাখবে। তারপর এগুলাতে তুমি এই যে সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলে একসাথে সেন্ট্রোসোম, এক তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে, এই দুইটা তথ্য তুমি জানবা। এরপরে আমরা যাই, সেন্ট্রিওলের সবগুলোই পড়তে হবে, কাজগুলো সবগুলোই পড়তে হবে। মাকুতন্ত্র তৈরি করে, কোষ বিভাজনে হেল্প করে, ঠিক আছে? এই শুক্রাণুর লেজটা পড়বে। আমরা মাঝে মাঝেই বলি শুক্রাণুর গ্রীবা গঠন করে নাকি মধ্যখণ্ড গঠন করে, বা সেন্ট্রিওলের কাজ নয় কোনটা, এই শুক্রাণুর লেজ গঠন করা, এটা আমরা অন্য কিছু দিয়ে ফেলি, ঠিক আছে? এটা তোমাকে, মানে এই পাঁচটা, এই চারটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এই হিসেবে এই 4 নাম্বারটা তোমাকে দিতে হবে। এটা টেকনিক্যাল ভাবে তোমাকে কিন্তু ভুল করাইতে পারি আমরা। তারপরে কোষীয় কঙ্কালে আসো। হ্যাঁ, সাইটোস্কেলেটন, এটার ক্ষেত্রে কারা কারা আছে, ঠিক আছে? যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, হ্যাঁ, তারপরে আরো যেগুলো আছে, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, এগুলো আমরা জানবো। এটার ক্ষেত্রে রবার্টিস আর ফ্রান্সি, এই কথাটা তোমরা একটু পড়বে, যে এটা মাইক্রোটিবিউলস আবিষ্কার করছেন। তারপরে তোমাকে এখান থেকে তেমন পড়াশোনা নাই, মাইক্রোটিবিউলস এর কাজ পড়তে হবে। মাইক্রোটিবিউলস এর কাজের মধ্যে কোনটা মাস্ট পড়তে হবে, এইটা, এটা পড়তে হবে, মাকু যন্ত্র, এটা পড়তে হবে। আর এটা কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে, এটা তো তোমরা জানোই।
ফ্লাজেলা বা এটার বিচলনে কাজ করে 1 2। আর এটার ক্ষেত্রে এই 4 নাম্বারটা এটা মাস্ট পড়ে আসতে হবে, মাইক্রোফিলামেন্ট। এটার ক্ষেত্রে আমরা মাইক্রোফিলামেন্ট থেকে তেমন পড়াশোনা পাচ্ছি। আচ্ছা, এটার ক্ষেত্রে এই যে বিপরীত মেরুতে চলনে এটা করে, এটা মাস্ট পড়তে হবে। ইন্টারমিডিয়েটে আসি, ইন্টারমিডিয়েটের মধ্যে কারা কারা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট? 4 ধরনের, এই 4 ধরনের নাম পড়তে হবে। এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কারা? আকৃতি প্রদান করে যান্ত্রিক কথাটা থাকলে ইন্টারমিডিয়েট যাতে হয়, এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন। এটা যদি এইভাবে না আসারই সম্ভাবনা, কিন্তু তারপরও 1 নাম্বারটা তোমরা রিভিশনের সময় দেখে আসবা। পারঅক্সিজমের ক্ষেত্রে তোমরা দেখো, পারঅক্সিজমে কোন প্রধান এনজাইম ক্যাটালিস্ট? হ্যাঁ, ক্যাটালেজ। এই ক্যাটালেজের ক্ষেত্রে এদেরকে মাইক্রোজোমও বলা হয়, এটা তারা বলছে। এই ক্ষেত্রে আমার পারঅক্সিজমে পারঅক্সাইড কথাটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? এই যে পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এই কথাটা মাথায় থাকলেই হবে। এবং এটার ক্ষেত্রে আমাদের এই যে পারঅক্সিজম কোথায় থাকে, অধিক থাকে, এটার সাথে সাথে এই পড়াটা তোমাকে পড়তে হবে। আরএনএ এর নাইট্রোজেন ক্ষারকে ভাঙতে এবং পুনরুৎপাদন রিসাইক্লিং করতে পারঅক্সিজমের ভূমিকা আছে। এই কথাটা তোমাকে রিভিশনে পড়তেই হবে। তারপরে আসো গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম কি হয়েছে? গ্লাইঅক্সিজমে এই প্রশ্নটা বারবার পরীক্ষায় দেওয়া হয়। বীজের লিপিড সঞ্চয়ী কোষে কোন কোষীয় অঙ্গাণুকে দেখা হয়? গ্লাইঅক্সিজম। ওকে, তারপরে আমরা চলে যাই গ্লাইঅক্সিজমের কাজের ক্ষেত্রে। আচ্ছা, তেমন কোনো পড়াশোনা, এইটা পড়তে পারো, এই যে বীজের অঙ্কুরোদ্গম কালে লিপিডকে ভেঙে, এটা পড়তে পারো। তারপরে কোষ গহ্বরে আসো, এই টোনোপ্লাস্ট কথাটা লাগবে। এবং অভ্যন্তরীণ রসকে কোষ রস, এটা না পড়লেও পারবা তোমরা। এক্ষেত্রে কোষ গহ্বরের কাজ লাগবে। হ্যাঁ, কোষ গহ্বরের কাজটা পরীক্ষায় গতবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। কাজ কি কি এগুলো তোমাকে পড়তে হবে। এর মধ্যে কি কাজ আসছে? এইভাবে আসছে, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করা কার কাজ? গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না কোষ গহ্বর? ঠিক আছে, এইভাবে পরীক্ষা আসছে। ঠিক আছে, তারপরে আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আসি, নিউক্লিয়াসে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সিনোসাইড বলে। আচ্ছা, ভালো কথা বললো, এটা আমরা একটু পড়লাম। তারপরে এটা পড়তে হবে, নিউক্লিয়াস কোষের কত পার্সেন্ট দখল করে এবং স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস, এই দুটো আমাদের কথা জানতে হবে। আর নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, এটা না পড়লেও, রিভিশন না দিলেও হয়তো তোমরা এটা পারবা। তারপরে আমরা চলে যাব গঠনের ক্ষেত্রে। আমরা চলে আসি গঠনের ক্ষেত্রে। নিউক্লিয়ার এনভেলপে অনেক কিছুই লেখা আছে, কিন্তু আমরা রিভিশনের জন্য এই নিউক্লিয়ার ফোস্কা, এই কথাটা আমরা পড়বো। এরপরে রিভিশনের জন্য আমরা এখানে আর কি পাইতে পারি? আমরা নিউক্লিয় প্লাজমে একটু দেখি। এক্ষেত্রে এই কোশ্চেনটা আমি অনেক সময় তোমাদেরকে দিয়েছি, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে কোনটি, দিয়ে 4টা অপশনের মধ্যে নিউক্লিয় প্লাজম রাখছি। ঠিক আছে, এটা একটু তোমরা একটু মাথায় রাখিও। এই নিউক্লিয় প্লাজম কি করে? নিউক্লিওলাস ধারণ করে। ঠিক আছে, ক্রোমাটিন জালিকা ধারণ করে, দেখছো? এই কিন্তু অনেক ভালো ভালো কাজ করে, 1 2। আর এটা 4 নাম্বার তো তোমাদেরকে বলেই দিলাম। ঠিক আছে, এরপরে আসো, এটা তোমরা নিজের মতো পড়তে পারো। নিউক্লিওলাস ধারণ করে কে, এটা একটু তোমরা তো এর আগেও বললাম। তো এটার ক্ষেত্রে তোমাকে এই ফন্টোনা কথাটা কিন্তু এর আগেও পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর নাম। এরপরে স্যাটেলাইট, এটাও আমরা পরীক্ষায় দিয়ে থাকি, যে ক্রোমোজোমের যে স্থানটি, এই স্যাটেলাইট কি, এক কথায় স্যাটেলাইট কাকে বলে, এই প্রশ্নটাও আসে আর কি। ঠিক আছে, অবস্থানটা। তারপরে এই যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, এটাও কিন্তু আমরা দিই। ঠিক আছে, নিউক্লিও টাইডের ভান্ডার হিসেবে কাজ করে কোনটা? এই যে 3 নাম্বারটা, এটা মাস্ট পড়তে হবে তোমাকে রিভিশনের জন্য। তারপরে আসো নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু। এটার ক্ষেত্রে তেমন পড়াশোনা তেমন দেখতেছি না। এটার ক্ষেত্রে এই যে ক্রোমোজোম কাকে বলে, ক্রোমাটিন কাকে বলে, এগুলাকে আলাদা করে তোমার যদি জানা থাকে, এটা তোমার জন্য সুবিধা হবে আশা করি। তারপরে নির্জীব বস্তু সম্পর্কে বলা আছে, যে সঞ্চিত কারা কারা, এটা তো এর আগেও তোমরা পড়ছো, এটা একটু আবার একটু পড়ে নিলে। নিঃসৃত পদার্থ কারা কারা, এটা একটু আবার পড়ে নিলে। তারপরে বর্জ্য পদার্থ কোনগুলো আছে, ওগুলো একটু আবার দেখে নিলে। তো এখান থেকে পরীক্ষায় যেটা এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বার আসছে, যে এই যে প্রধান খনিজ ক্রিস্টাল হলো কোনটা, ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে সিস্টোলিথ বলা হয়, আঙ্গুরের থোকার মতো। তারপর র্যাফাইড কোনটা, এটা এর আগেও পড়ছে। ঠিক আছে, এগুলো তোমাকে অটো রিভিশনের জন্য মাস্ট পড়তেই হবে। তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে না, তখন এটা তোমার লাগবেই। তো এটার ক্ষেত্রে এটা কত সুন্দরভাবে এই যে কোষের আবরণী কি, প্রধান কাজ কি, এগুলো বলে দিছে। এগুলোর মধ্যে তোমাকে এই যে পারঅক্সিজম, পারঅক্সাইড, এই কথাগুলো আবার একটা রিভিশনের মতো হয়ে যায়। ঠিক আছে, এই যে সেন্ট্রিউল, মাইক্রোটিবিউল তৈরি করে কে? সেন্ট্রিউল তৈরি করে, তাহলে এটা একটু লাগতেছে আমাদের জন্য।
রিভিশনের জন্য এটা তুমি একটু হাতে রাখবা, যে তুমি মাথায় রাখবা যে এক দুইটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোই স্যাররা দিবে তোমাকে। এই জন্য তুমি একটু খেয়াল করলেই দেখতে পাবে যে এগুলো প্রশ্ন তোমাকে পড়া একবারে ফরজে আইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম কাকে বলের ক্ষেত্রে এই যে ক্রোমোজোম সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কে, নাগেলি। ঠিক আছে, এর আগে নাগেলি নিয়ে কি পড়ছো এটা একটু খেয়াল করবা, তাহলেই হবে। এটার ক্ষেত্রে দেখো সর্বপ্রথম, এটার ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু দেখছে, ঠিক আছে। আর আমরা স্ট্রাসবুর্গার নিয়ে অনেক কথাবার্তা জানি যে কোষ বিভাজনের সময়, তাহলে প্রশ্ন বলে দিবে কখন, হ্যাঁ, যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে কখন হয়েছে বা কোষ বিভাজনের সময় কোনটা, এটা তারা বলে দিবে। ঠিক আছে, এই দুইটা তোমাকে জানতে হবে। এরপর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা, ক্রোমোজোমের নামগুলোর মধ্যে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম এভাবে চারটা চারটা করে পড়াই দিছি। তো এখানে দেখো যে তুমি এইভাবেই খেয়াল করবা, এটার মধ্যে 24, 42 উল্টা করলে 42, তারপরে আছে 20 হচ্ছে ভুট্টা, 2020 ব্যাচকে ভুট্টা ব্যাচ বলতাম আমি। তো 20 গেল। তারপরে এটার মধ্যে তুমি, এটার ক্ষেত্রে এই যে 46 যেটা আমাদের মানুষের 46, 44 কার, এর সাথে তুমি 2 যোগ করলে 48 কার, তারপরে এই 46 কে উল্টাইলে 64 কার, এটা পড়তে হবে। তারপরে মাছিগুলো একসাথে পড়ে নিতে হবে, গৃহ মাছি, ঠিক আছে, বাড়ি 12 এভাবে পড়ে নিতে হবে। কিউলেক্স কোনটা, ফলের মাছি কোনটা, এই দুটাতে প্যাচ খাই সবাই, এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। আর গোল কৃমি, যখন তুমি প্রাণীর বিভিন্নতা পড়বা তখন তুমি গোল কৃমিতে এখানে তুমি কৃমিতে এখানে 2 লিখে দিবা, ঠিক আছে। আর এই যে 46-এর সাথে মানুষের সাথে কার মিল আছে, এই যে 46-এর রেশম পোকা আছে, এটা একটু মিল করে নিবা। তারপরে তুমি কি বলে যে হাইড্রাটা যখন পড়বা তখন হাইড্রা 32 এটা হয়ে যাবে। এখানের মধ্যে যেটা বেশি আরেকটু দরকার আছে সেটা হচ্ছে এই যে 16টা ক্রোমোজোম থাকে, এটা আমরা কিন্তু কি কোষ বিভাজন অধ্যায়ে পেয়ে যাব। ঠিক আছে, এই ভুট্টা যখন পড়বা, এটা তো ভুট্টা তো হইছে, এই তিনটা তো গেল। তারপরে গরিলা গেছে। আচ্ছা, কবুতরটা, কবুতরটা আমরা, কবুতরটা 80, এটা একটু আলাদা করে পরীক্ষা আমরা দিয়ে থাকি, তাহলে ওটা পড়তে হতে পারে। সোনা ব্যাং, সোনা ব্যাং কিন্তু প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এখানেও ছিল। ঠিক আছে, এই 44 কথাটা কিন্তু এর আগেও আমরা পাইছি, এই দেখো কলা 44, খরগোশ 44, ঠিক আছে। আচ্ছা, তারপরে পেঁপে, বাঁধাকপি, এগুলো তেমন বেশি পরীক্ষা আমি দেখি নাই। তামাক, পেঁপে, বাঁধাকপি এগুলো তেমন পরীক্ষা আসছে বলে আমি দেখি নাই, ঠিক আছে। কিন্তু এগুলাকে এভাবে উল্টাপাল্টা করে আমি পড়ছি, এভাবেই তোমাদের উল্টাপাল্টা করে মনে রাখতে পারো। তারপরও যদি বলো যে ভাইয়া এরপরও গুরুত্বপূর্ণ এখান থেকে একবারে না পড়লেই নয়, এরকম যদি বলো, তাহলে এটার ক্ষেত্রে ধান তোমাকে পড়তেই হবে, এই ধান তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। পেঁয়াজটা তো তুমি ওখানেই পাবা। আর এটার মধ্যে থেকে তোমাকে এখানে এই যে গৃহমাছি এই কথাটা বেশি লাগে, গৃহমাছি কথাটা লাগে। আর এই যে গরু ছাগল সাইড আগে থেকেই আছে, তো এটার ক্ষেত্রে তুমি মানুষটা পড়বা, ঠিক আছে, মানুষটা পড়বা। আর এটার ক্ষেত্রে গিনিপিগটা পড়বা, যাও। নাহলে এগুলো মোটামুটি সবগুলোই কমন পড়ে যাবে, তারপরও যদি চাও আর কি এভাবে পড়তে পারো। তারপরে আমরা আয়তন নিয়ে তেমন বেশি প্যারা দিব না তোমাদের। এটা ক্রোমাটিন, ক্রোমাটিন এই যে নিউক্লিওসোম কাকে বলে এই কথাটা লাগবে। তারপরে হেটারো মানে আলাদা আলাদা। আর ইউ, এটার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কম হলে ইউক্রোমাটিন আর অধিক হলে হেটারোক্রোমাটিন, হ্যাঁ। আচ্ছা, ক্রোমাটিডে, আচ্ছা ক্রোমাটিড গেল। সেন্ট্রোমিয়ারটাতে লাগবে, সেন্ট্রোমিয়ারটাতে আমরা দেখি যে এই যে অতি, এই যে অরঞ্জিত অঞ্চল কে বলা হয় সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, এই কথাটা পড়বা। এরপরে কাইনোটোকোর, এই কথাটা লাগবে, কাকে কাইনোটোকোর বলে, ঠিক আছে। এরপর আমরা যাব গৌণকুঞ্চন, আচ্ছা গৌণকুঞ্চন, স্যাটেলাইট কাকে বলে এই কথাটা লাগবে। এবং 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে কার, ছোলার। আচ্ছা, তারপরে এই যে টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে, এটা তো তোমরা যে কোনো কোচিং সেন্টারে পড়ো বা আমাদের কাছে থাকো, সবখানেই এই কোশ্চেনটা একবারে ওপেন সিক্রেট। তারপরে আমরা এখানে তেমন কিছু পড়বো না, আমরা তেমন কিছু পড়বো না। পেলিকল কাকে বলে, আবরণী, পাতলা আবরণী, এটা কল্পনা করা হচ্ছে এটাকে পেলিকল বলে, এটা যদি পড়তে চাও পড়ো। আবার কেউ কেউ অস্বীকার করছে, তো এইগুলো নিয়ে আমরা মাথায় ঘামাবো না। আমরা এই যে সেন্ট্রোমিয়ার আর ক্রোমোমিয়ারের 2 নাম্বারটা একটু পড়বা, রিভিশনের সময় এটা একটু কাজে দিবে। এই যে গৌণ খাজ মুখ্য খাজের মধ্যে 3 নাম্বারটা একটু কাজে দিবে। তারপরে আমরা যাই
এই যে ক্রোমোজোম এবং ক্রোমাটিড, এটার কোথায় কোথায় কি দেখা যায়, আর এই যে 3 নাম্বারটা পড়ব। মোনোসেন্ট্রিকে কার ক্ষেত্রে থাকে, অধিকাংশই মোনোসেন্ট্রিক। তারপর ডাইসেন্ট্রিকের জন্য এগুলো মুখস্থ করে লাভ নাই, জাস্ট তোমাকে পড়তে হবে গমের, জাস্ট গম কথাটা জানলেই হয়েছে, গম কথাটা জানলেই হয়েছে। পলিসেন্ট্রিকের ক্ষেত্রে কলা কথাটা জানলেই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, অ্যাসেন্ট্রিক যেখানে কোনো এ মানে নাই, এটা তোমরা জানো ভালোভাবে। এবার মধ্য, এটা আমরা কোষ ও কোষের গঠনের সাথে সাথে আমরা কোষ বিভাজনেও পাবো, যে এটার আকৃতি কেমন এটা তোমাকে জানতে হবে। তারপরে কি বলে যে উপটার এল আকৃতি, এটা জানতে হবে। তোমরা যদি এগুলো একটু পড়তে পারো, এই যে এই কথাটা একটু পড়ে নিবা, ঠিক আছে। সবকটি হচ্ছে সোলানাম নিগ্রাম, এটার ক্ষেত্রে সবকটি হচ্ছে মধ্যক্ষেত্রে, এটা একটু পড়ে নিবা রিভিশনের জন্য। এই ঘেট কচু এই কথাটা পড়তে হবে, হ্যাঁ, ঘেট কিছুটা পড়তে হবে। তারপরে টেলো, এটা কোন আকৃতি, আকৃতির ক্ষেত্রে এখানে আসি আমরা আই আকৃতি, আকৃতিটা জাস্ট জানবা। আর এখানে যদি জানতে চাও মানুষের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, এটা একটু রিভিশনে রাখতে পারো, আবার নাও রাখতে পারো। আচ্ছা, অটোসোমকে এ চিহ্নিত করা হয় কয় জোড়া, 22 জোড়া অটোসোম, এটা পরীক্ষায় এর আগে আসছে, তোমাকে অটো পড়তে হবে, হ্যাঁ। সেক্স ক্রোমোজোম 1 জোড়া, হ্যাঁ, 1 জোড়া বা দুইটি, যেটা বলছে সেটা সেভাবে পড়তে হবে। এরপরে আসো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে পরিমাণ কত, এটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা তো এর নাম এর আগেও পরীক্ষায় আসছে, ঠিক আছে। তারপরে আবার এই যে 1-1 করে বলছে, 1:1, এর আগে আমরা 1:1 পাইছি। তারপরে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটার ক্ষেত্রে কি থাকে এটা একটু জানতে হবে, যে ইউরাসিলটা এর থাকে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে এর কি থাকে, এই 4টে নাইট্রোজেন ক্ষার, এটা তো আমরা এর আগেও পড়বো, এখনো পড়বো, সমস্যা নেই। তো এখানে আসো, হিস্টোন প্রোটিন নিয়ে বিভিন্ন কথা বলা হয়েছে, এটার ক্ষেত্রেও বিভিন্ন কথা বলেছে। এই যে এখানের ক্ষেত্রে এই যে ধাতব আয়ন, এই দুইটা জানতে হবে, ধাতব আয়ন দুটো ভুলে যাবে না, হ্যাঁ। এবং এদের কাজটা আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, 500 ধরনের, এই কথাটা একটু পড়ে নিও। তারপরে এই যে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে, বংশগতির বাহক জিন জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। এখানে আসলে ক্রোমোজোম বলছে নাকি জিন বলছে, এটা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা এই যে উপস্থিতি প্রমাণ পাইছি নিজস্ব গবেষণায়, কার ক্ষেত্রে, কোন উদ্ভিদে, এটা একটু জানবা। রিভিশনের জন্য এটুকুই হয়েছে যথেষ্ট। তারপরে আমরা বংশগতিক বস্তুতে যাই, বংশগতিক বস্তুতে যাওয়ার পরে বংশবিদ্যা কাকে বলে এটা আমরা আগে থেকেই জানি, এটা আমাদের রিভিশনে কিছু নাই। এখানে অল্টম্যান নামকরণ করছে নিউক্লিক অ্যাসিড, এই কথাটা জানবা, হ্যাঁ, এই কথাটা রিভিশন দিবা। এরপরে 15% কি, 10% কি, এই কথাটা রিভিশন দিবা। তারপরে এখান থেকে মাস্টার মলিকুল কাকে বলা হচ্ছে এটা জানবা। তারপরে আচ্ছা, এটার ক্ষেত্রে এই যে রিং স্ট্রাকচারটি, এই যে স্ট্রাকচার, এই জিনিসটা কি, বিটা ডি গ্লুকোজ, এটার ক্ষেত্রে আমরা বিটা ডি, এই বিটা কথাটা জানতে হবে, ঠিক আছে। তারপরে আমরা যাই যে কয় নং কার্বনে আসলে আমাদের ইয়া নাই, অক্সিজেন নাই, 2 নং কার্বনে, ঠিক আছে। আচ্ছা, এই যে 2 নং কার্বনে অনুপস্থিত, এটা পরীক্ষায় এর আগেও আসছে, তোমাকে অটো পড়তে হবে, এটা রিভিশনের জন্য এটা অটো পড়তে হবে। পিউরিন পাইরিমিডিনের মধ্যে কারা কারা আছে এটা জানতে হবে, যে পিউরিন কারা কারা, পাইরিমিডিন কারা কারা। তারপরে আমরা চলে যাই, এখানে ফসফরিক অ্যাসিডের কথা লেখা আছে, এই যে ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেতটা একটু জানবা। তারপরে নিউক্লিওসাইড বলতে 2টাকে বোঝানো হয়েছে, আর নিউক্লিওটাইড বলতে 3টাকে বোঝানো হয়েছে, কারা কারা আছে এটা জাস্ট একটু তুমি চোখ বুলালেই হবে। তারপরে আমরা যাই নিউক্লিওটাইড, এই যে সবগুলো মিলে নিউক্লিওটাইড, এটার ক্ষেত্রে এগুলো আপাতত এইভাবে পড়ে, আসলে রিভিশনের জন্য এগুলো পড়ে কুলাইতে পারবা না তুমি। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইদিকে আস, এদিকে আমরা যাইতে থাকি, এদিকে আমরা এই যে জীবনের আণবিক ভিত্তি কাকে বলা হয়, ডিএনএ কে, হ্যাঁ। আচ্ছা, এটা পড়া শেষ। তারপরে এই যে নীতিমালাটাকে কি বলা হয়, এই কথাটা পড়বা। এবং ডাবল হেলিক্স মডেল এবং কত সালে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। নোবেল প্রাইজ কত সালে পায়, 1953 সালে আবিষ্কার করছে, কিন্তু নোবেল প্রাইজ কত সালে পায় এটা একটু খেয়াল করো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা দেখি, দেখো 62 সালে নোবেল প্রাইজ পায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে ডাবল হেলিক্স গুলো তোমরা তো আগেই পড়ছো, এখানে তেমন নাই।
পিছনে যাই, এখান থেকে তোমরা কোনটা পড়বা, এই যে এটা 11 নম্বর 12 নম্বর এই দুটো পড়বা, 11 নম্বর আর 12 নম্বর এই দুটো পড়বা রিভিশনের জন্য। আর ডিএনএর কাজের ক্ষেত্রে এগুলো মোটামুটি সবগুলোই লাগে, তার মধ্যে 1 নম্বর লাগবে আণবিক ভিত্তিতে, এর আগেও বলছি। 2 নম্বর লাগবে, তারপরে এই পরিবৃত্তি 7 নম্বরটা মাস্ট, এবং 10 নম্বরটা 1 2 7 10 মাস্ট পড়তে হবে। বাকিগুলো তুমি একটু নাও পড়তে পারো, কিন্তু এটা পড়তে হবে। তারপরে আচ্ছা, এগুলো এর আগে বলা আছে। এখানে যাই, রাইবোনিউক্লিক অ্যাসিডে যাই। রাইবোনিউক্লিক অ্যাসিডে গেলে আমরা কি পাবো? এটার ক্ষেত্রে আমরা দেখবো যে ইউরাসিলটা এখানে থাকে, হ্যাঁ। কোনটা আসলে পার্থক্য নিয়ন্ত্রণকারী নাইট্রোজেন ক্ষার, এই কথা বলা থাকে পরীক্ষায়, এটা তোমরা বারবার দেখবা। এটা 31 থেকে 42, এই কথাটা একটু পড়িও তো। এই কথাটা জাস্ট পড়িও, এবং কত ভাগ? 15 ভাগ। তারপরে এই টিআরএনএ তেই অ্যান্টিকোডন পাওয়া যায়, ঠিক আছে। অ্যান্টিকোডন বাহুটা টিআরএনএ তে পরীক্ষায় আসে, যে অ্যান্টিকোডন বাহুটা কোন আরএনএ তে পাওয়া যায়, টিআরএনএ তে, ঠিক আছে। এটা পরীক্ষায় আসে। এরপরে এগুলা রিভিশনের জন্য না পড়লেও হবে। এখানে মেসেঞ্জার আরএনএ থেকে তুমি দেখি কি পড়া যায়, এই যে এটা কাজটা পড়িও, কাজটা একবার রিভিশন দিও, কাজটা একবার রিভিশন দিও। আর আরএনএ তে কি 80 থেকে 90 ভাগ এটা। তো এটার থেকে তোমার এই যে রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কোনটা? এটা। হয়ে গেল, দাঁড়াও আমি একটু খেয়াল করি কোথায় গেল এটা। আচ্ছা, আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছিলাম না, তাই আসলে সমস্যাটা হচ্ছে। সমস্যা নাই, এবার ঠিক হয়ে যাবে। Okay, আচ্ছা চলো এরপর যাই। ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না, এই কথাটা জেনে রাখো। এরপর টাটা বক্স নিয়ে আরো কথাবার্তা বলা আছে, এগুলো তুমি পরে পাবে। তো এটার ক্ষেত্রে এগুলো তুমি রিডিং দিতে পারো। আবার একবারে রিভিশনের জন্য এই এক সারি ইউরাসিল, এই কথাটা কি বলছে এটা একটু জানতে হবে, ঠিক আছে। তারপরে প্রথমে মিথিওনিন কাজ করে, এগুলো বলতে হবে। টেলিং কাকে বলছে এই কথাটা জানতে হবে রিভিশনের সময়। তারপর নন কোডিং অঞ্চল, একটা মাত্র ইন্টারন, এগুলো বিভিন্ন কথা লেখা আছে, থাকুক। আচ্ছা ঠিক আছে, এই যে এইটা মিলিত কমপ্লেক্সকে কি বলা হয়, এই কথাটা লাগবে। তারপরে আমরা এগুলো বিভিন্ন কথাবার্তা বলা আছে। আদি কোষ প্রকৃত কোষ এগুলোর ক্ষেত্রে এই দ্রুত গতি এটা একটু পড়বা। ইনট্রন এক্সন থাকে কিনা এটা একটু পড়বা। রিভার্স ট্রান্সক্রিপশন এটা কার ক্ষেত্রে, জাস্ট খালি এইচআইভি কথাটা জানলেই হচ্ছে, হ্যাঁ। এইচআইভি কথাটা জানলেই হচ্ছে। তারপরে এই যে যাদেরকে এটাকে রেট্রো ভাইরাস বলা হয়, এই রেট্রো ভাইরাসের নাম তুমি জানলাই, ঠিক আছে। এইচআইভিটাই ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে। এরপরে আমরা এই যে জিন বা সিস্ট্রন কাকে বলে এটা একটু আমরা দেখলাম। তারপরে ট্রান্সলেশন, ট্রান্সলেশন কি এটা একটু জানতে হবে। যে আমরা আসলে ডিএনএ থেকে ডিএনএ এটাকে রেপ্লিকেশন বলতেছি, ডিএনএ থেকে এমআরএনএ বা আরএনএ এর কথাটাকে আমরা কি বলতেছি, আরএনএ থেকে প্রোটিনটাকে ট্রান্সলেশন বলতেছি, হ্যাঁ। তো এখানে আমরা আসি, এখানে বিভিন্ন কথা বলা থাকতেই পারে, তুমি এটা পড়বা। মিথিওনিন দিয়ে যেহেতু শুরু হয়, এটাকে ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়, এবং কত প্রকারের, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন থাকে, আর 3টা হচ্ছে স্টপ কোডন। ওই কারণে এটার ক্ষেত্রে 3টা সাইড থাকে, 3টা সাইডের নাম জানতে হবে। এ সাইড, পি সাইড এবং ই সাইড, ঠিক আছে। এ সাইড দেখো অ্যাটাচমেন্ট সাইড, অ্যারাইভাল সাইড বা
অ্যামাইনো অ্যাসাইল সাইট। আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভেটিং এর ক্ষেত্রে তাকে কি বললো, ঠিক আছে, এটা সমস্যা নাই। চেইন বর্ধিতকরণ এগুলো তুমি ইন্টারমিডিয়েটে ভালোভাবে পড়ে আসছো, না পড়ে থাকলেও এখন রিভিশনের সময় তোমাকে এসে যে কাজটা করতে হবে, রিভিশনের সময় এসে এই যে বিঘ্নকারী অ্যান্টিবায়োটিকের সাথে এগুলার একটা মিলবন্ধন বের করে তুমি যেভাবে মুখস্থ করতে পারো আবার রিভিশনটা দিয়ে নিবা। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যাই, তারপরে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নিয়ে বলছে, তুমি এই 2 নাম্বারটা একটু পড়িও এবং কাকে বলে 1 নাম্বারটা পড়িও। এরপরে আমরা যাই সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, এটার ক্ষেত্রে কি বলছে তারা। আমরা রিভিশনের জন্য যেহেতু পড়তেছি, আমরা যে কথাটা জানবো সেটা হচ্ছে যে এই পুরোটাকেই সেন্ট্রাল ডগমা বলতেছে। সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে আচ্ছা, সেন্ট্রাল ডগমা কাকে বলে এই কথাটা একটু জানলেই হচ্ছে আমাদের, হ্যাঁ। এই যে সেন্ট্রাল ডগমা হচ্ছে আণবিক বিজ্ঞানের মলিকুলার বায়োলজির মৌলিক নীতি। কাকে সেন্ট্রাল ডগমা বলছে এই কথাটা একটু পড়বা তোমরা রিভিশনের জন্য। এরপর জিন কাকে বলে, বংশগতির মূল উপাদান হচ্ছে জিন, আমরা মেন্ডেল সাহেবের কথা জানছি। এবং এক্ষেত্রে এই যে অরবিন্দ খুরানা কৃত্রিম জিন সংশ্লেষণ করে নোবেল প্রাইজ পান। যে স্থানে আমরা জিন পাই ক্রোমোজোমে সেটাকে লোকাস বলে, এটা আমরা জিন তত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়ে পাবো। এবং জিন নিয়ে যে কথাগুলো বলা আছে এর মধ্যে এক জিন এক এনজাইম, এই মতবাদটা কে চালু করছে এটা একটু জানতে হবে। ঠিক আছে, আবার নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইম তৈরির জন্য দায়ী, এটা কোন বিজ্ঞানী বলছে এটা একটু তোমরা পড়বা রিভিশনের জন্য। এরপর প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, এই কথাটা লাগবে। তারপরে আমরা আরো বিভিন্ন কিছু পাই। এক্ষেত্রে আমরা এই যে রেকন কি, রিকম্বিনেশনের একক, মিউটন মিউটেশনের রেপ্লিকন, হ্যাঁ। তারপরে সিস্ট্রন কাকে বলে, জিন কার্যের একক, এটা কিন্তু আমরা পরীক্ষায় দিয়ে থাকি। ঠিক আছে, তো রিভিশনের জন্য এটা পড়বা। তারপরে 1500 এটা পড়বা। তারপরে এই ক্ষেত্রে আমরা, তারপরে লিথাল জিন কি, ওই বিজ্ঞানী কোনোর কথা বলা আছে, ইঁদুর যে কি জীবের মৃত্যু, লেথাল ডোজ একবারে খাইলে মৃত্যু হয়ে যাবে, এই ডোজের পর মানুষের মৃত্যু হবে এরকম। অঙ্কোজিন, অঙ্ক বলতে ক্যান্সারের কথা বলা হয়েছে, হ্যাঁ। তারপরে এই যে ট্রান্সের কথা বলছে যে একটা থেকে আরেক জায়গাতে তুমি এই প্রতিস্থাপন, উদ্ভিদ কোষ থেকে অন্য প্রজাতির উদ্ভিদ কোষে বা প্রাণী কোষ থেকে এক জায়গায় ট্রান্সফার করবা, এরকম একটা ব্যাপার স্যাপার বুঝলো তুমি, প্রতিস্থাপন করবা। তারপরে খণ্ডিত, স্প্লিট মানে ভাঙা। ঠিক আছে, তো এইটা কি, যে এই যে খণ্ডিত জিন কার সহযোগে গঠিত হয় এটা একটু পড়লা। সিউডো মানে কি, অপ্রকৃত। ঠিক আছে, অপ্রকৃত ব্যাপার স্যাপার। তারপরে অটোজোমাল, এটা তোমরা জানো। ঠিক আছে, মানুষের মাথার টাক এগুলো কথা বলা আছে। তারপর মানুষের কানের লোম, এটা পড়িও, হ্যাঁ, এটা একবারে মাস্ট, এটা একবারে পড়তে হবে। তারপরে জিনোম কাকে বলে এটা একটু রিভিশন দিও। তারপরে এদিকে আর নাই, এদিকে আর নাই, এটা পড়তে হবে। শিম্পাঞ্জির 98% আর গরিলার 97%, এই দুটো পড়তে হবে। তারপরে জিনের প্রকৃতি এগুলো নিয়ে তেমন পড়াশোনা নাই এটার ক্ষেত্রে। এটা পড়তে হবে, ক্ষুদ্রতম জিনে কতটা নিউক্লিওটাইড এবং কতটা, এটার ক্ষেত্রে বৃহত্তম জিনে কতটা রেকর্ড করছে এটা তোমাকে পড়তে হবে। এরপরে এইটা পড়তে হবে মাস্ট, এই যে এটা ল্যাকটোজ অপেরনের গাঠনিক জিন 3টা আর ট্রিপ্টোফানের জন্য 5টা। তারপরে ড্রোসোফিলা মাছির কয়টা, 1 2 3, এই 3টা মাস্ট পড়তে হবে, প্রথম 3টা। আদিকোষে জিন প্রকাশ, এটা কি করে, জ্যাকব আর মোনেট। এটা কি অপেরন মডেল। এই অপারেন্ট মডেলে 4টা অংশ আছে, 4টা অংশ নিয়ে সকল কোচিং সেন্টারে পরীক্ষায় কোশ্চেন করে এবং এদের কাজ নিয়ে প্রশ্ন করে। তারপরে প্রকারভেদ, অপেরন, জিনের কাজ, ঠিক আছে ভালো। এগুলো নিয়ে আমরা রিভিশনে পড়বো না, আমরা জেনেটিক কোড নিয়ে পড়বো। জেনেটিক কোডের কি লাগবে আমরা সেটা একটু দেখবো, যে জেনেটিক কোডের কাজ লাগবে জেনেটিক কোষ বায়োমেকানিক্যাল বায়োকেমিক্যাল ভিত্তি, হ্যাঁ, বায়োকেমিক্যাল ভিত্তি জেনেটিক কোড, এটা লাগবে রিভিশনের জন্য। তারপর ট্রিপলেটটা কি সিকোয়েন্সে এটা একটু পড়বা। ঠিক আছে, তারপরে এই যে যে কোডন কাকে বলে, অ্যান্টিকোডনটা কোথায় থাকে, টিআরএনএ, এটা জানলেই হয়েছে। তারপর নোবেল প্রাইজ কে পাইছে, এই যে জেনেটিক কোড পাঠ্য উদ্ধারের জন্য। এটার ক্ষেত্রে বারবার আমরা পরীক্ষার সময় এটা দিয়ে থাকি। ঠিক আছে, যে লাইসিনের জন্য কয়টা, ভ্যালিনের জন্য কয়টা, আর্জেনিন অনেক বড় তাই 6টা, এভাবে আমরা মনে রাখছি, হ্যাঁ। তারপরে এটার ক্ষেত্রে ইউ 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 3টা ইউ। তারপরে এটার ক্ষেত্রে এ এ এ, যেগুলো তিনটা তিনটা আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করবো। আর মিথিওনিনটা তো পড়তেই হবে তোমাকে, তাই না, মিথিওনিন প্রথম দিয়ে শুরু হয়েছে, এটা পড়তে হবে। স্টপ কোডন কারা কারা আছে, ওই 3টা কিন্তু বারবার আসে, যে স্টপ কোডন কোনটা বা কোনটা নয় স্টপ কোডন এরকম থাকে না, স্টার্ট কোডন কোনটা। ঠিক আছে, এগুলোর মধ্যে এই যেগুলা জি জি জি,
সিসিসি, এ, এগুলা যেগুলো তিনটাই একসাথে মিলে এরকম গুলা পড়বা, ঠিক আছে। তারপরে এই যে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতেছে, লিউসিন, এই কথাটা জানতে হবে। তারপরে এই ক্ষেত্রে আর আমাদের পড়াশোনা 3 অক্ষর বিশিষ্ট, এটা জানবা। তারপরে সামান্য ব্যতিক্রম লেখা আছে, ডিএনএ এর ভূমিকা, সারসংক্ষেপ নিয়ে পড়তে গেলেও রবার্ট হুক এই কথাটাই লাগে আমাদের। তারপরে ক্রোমোজোম নিয়ে, আচ্ছা ঠিক আছে, ক্রোমোজোম নিয়ে আমাদের রঞ্জিত দেহ, আচ্ছা ঠিক আছে, এটাতে তেমন আমাদের বেশি প্যারা খাইতে হবে না। ডিএনএ নিয়েও আমাদের এখানে ডাবল হেলিক্স কথাটা বলা আছে, এর আগে আমরা পড়ছি। আরএনএ তে এই যে মাইনর আরএনএ টা, এটা একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে। মাইনর আরএনএ কি করে? এনজাইম হিসেবে কাজ করে, ঠিক আছে। এনজাইমের কাঠামো তৈরি করে মাইনর এনজাইম। মাইনর এনজাইমের এটা কি আমরা স্কিপ করে গেছি? আমরা একটু হয়তো মাইনর এনজাইমটা স্কিপ করে গেছি নাকি, এটা একটু দেখতে হতো। আরো একটু আমরা খেয়াল করি মাইনর এনজাইমটা আমরা skip করছি কিনা। এটা তো ডিএনএ, এরপর আরএনএ। আরএনএ তে আচ্ছা, এইখানে টিআরএনএ এর পর এমআরএনএ, এগুলো জিআরএনএ, এগুলো আছে, হ্যাঁ। এই যে এমআরএনএ, তারপরে এই যে জিআরএনএ আর মাইনর আরএনএ, এই যে এই কথাটা এনজাইমের কাঠামো গঠন করে, হ্যাঁ, এনজাইম হিসেবে কাজ করে। এই মাইনর আরএনএ থেকে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর জি, এই যে জেনেটিক আরএনএ কি করে? বংশগতির উপাদান হিসেবে ভাইরাস দেহে কাজ করে, ঠিক আছে। এই দুটার ক্ষেত্রে জিআরএনএ তে বংশগতির কথাটা থাকবে, আর মাইনর আরএনএ তে এনজাইমের কথাটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে পার্থক্যর ক্ষেত্রে যেটা দেখবো, পার্থক্যের ক্ষেত্রে আমাদের এটা কার্যগতভাবে কোনো প্রকার নাই, এটাতে প্রকার আছে, এটাতে ইউরাসিল আছে, ওটাতে ইউরাসিল নাই, এই কথাগুলো তো আমরা এর আগেও পড়ছি। এছাড়া তেমন কোনো আমাদের পড়াশোনা নাই। এক্ষেত্রে ডিএনএ অণু রেপ্লিকেশন যে পড়াশোনাটা, এটা অর্ধ সংরক্ষণশীল, এই কথাটাই বারবার আমাদের পরীক্ষা আসে, এটাই আমরা পড়বো। এরপরে অর্ধ সংরক্ষণশীলে কার, এই যে এই যে বিজ্ঞানের কথা বলা হচ্ছে, এটা আমরা একটু পড়বো। এই পরীক্ষা করছে, পরীক্ষা পড়ার দরকার নাই, এদিকে আমাদের পরীক্ষা নিয়ে আসলে মাথা ব্যথা নাই। তারপরে এখানে পরিপূরক তৈরিতে যারা কাজ করছে আলহামদুলিল্লাহ, কাজ করুক, ঠিক আছে। এখানে কাজ করছে এই ওকাজাকি খন্ড কি, এটা একটু আমরা জানবো। এবং এই উপাদানগুলো কে কোনটা করছে, এগুলো মাস্ট, এটা কিন্তু রিভিশনে মাস্ট রাখবা। এর মধ্যে ইম্পর্টেন্টের মধ্যে তোমাকে এখানে এই যে এই কি বলে যে ডিএনএ হেলিকেজ, টপো আইসোমারেজ, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ট্রান্সক্রিপশন নিয়ে ছাঁচ মাছ, এগুলো অনেক কথা বলা আছে, তারপরে আমরা এগুলো পড়ছি, হ্যাঁ। এগুলো আমরা মোটামুটি দাগাইছি, ওই দুইটা লাইন বাদ হয়ে গেছিল, দুইটা পেজ বাদ হয়ে গেছিল। ওকে, তাহলে আমাদের মোটামুটি এটা শেষ। এই অধ্যায়টাতে এগুলোই ছিল। এগুলোই তোমরা মানে এই লাইনগুলো পড়তেই হবে, এরপর তুমি যা পড়ো পড়ো বা না পড়ো না পড়ো, তোমাকে এই লাইনগুলা মাস্ট করতে হবে একবারে। যেগুলো না পড়লেই নয়, বারবার যেটা বলতেছি, না পড়লেই নয়, এগুলো পড়তে হবে। এরপর আসো যে একটু দক্ষতা অর্জনের সময় এই জিনিসগুলোতে কোনগুলো আবার এগুলাতে একটু বারবার রিভিশন দিতে হয়, সেটা একটু দেখো। যেটার ক্ষেত্রে এই যে কোষবিদ্যার জনক, এটা আবার একটু রিভিশন হয়ে গেল। কোষবিদ্যার জনক কোনটা, এটা আধুনিক কোষবিদ্যার জনক কোনটা, এটা জানলা। আদি কোষে ক্রোমোজোম থাকে না, নিউক্লিয়েড কথাটা লাগে বারবার। তারপরে হিস্টোন প্রোটিন 18 নাম্বার, এটা একটু পড়বা। তারপরে এই যে 21 নাম্বার, তারপরে প্লাজমা ডেজমাটা, এই যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তারপরে এটার ক্ষেত্রে আমরা আচ্ছা 33 নাম্বারটা একটু পড়িও। পাওয়ার হাউস, এটা তো পরীক্ষায় পড়েই গেছে, হ্যাঁ, এটা কোটি কোটি বার পরীক্ষা আসে। তারপরে এটার ক্ষেত্রে এই যে অ্যান্টিকোডন টিআরএনএ, এই কথাটা খালি মাথায় রাখলেই হবে। টাটা, টাটা বক্স কি, ঠিক আছে। তারপরে আমরা স্টপ কোডন তিনটার নাম, এটা পরীক্ষায় কোটি কোটি বার আসছে, এটা তোমাকে পড়তে হবে, মানে তুমি পড়ে পড়ে অভ্যস্ত হয়ে যাবে। এই 62 নাম্বারটা, তারপরে 65 নাম্বারটা, তারপরে এটার ক্ষেত্রে আচ্ছা ওই যে ডি অক্সিরাইবোজের কত নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত, 2 নং কার্বনে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এটা জানলেই হবে। তারপরে এটা আমাদের আবুল হাসান স্যারের বই পড়া শেষ। তো একটা অধ্যায়ের সম্পূর্ণ পড়া একবারে ফুল, যারা অ্যাকচুয়ালি শুরু করছো বা মানে কিভাবে একবার বুঝতে পারবা যে এই অধ্যায়টা শেষ হলো কিনা, এটাকে তোমরা এইভাবে পড়তে পারো। অধ্যায় ভিত্তিক ভাবে গুছিয়ে পড়তে গেলে প্রথমে প্রত্যেকটা লাইন পড়ে ফেলতে হবে একবার, না বুঝে লাইন পড়ে ফেলবা।
তারপরে বিগত বছরের যে প্রশ্ন আছে এই অধ্যায়ের সব পড়ে ফেলতে হবে। এবং অনুশীলনের প্রশ্ন, বিভিন্ন যে এক্সট্রা ইনফো আছে বা অনুশীলনী যেগুলো বিভিন্ন রাইটার আছে এদের ইনফো গুলো পড়ে ফেলতে হবে। এবং যে কোনো একটা রয়্যাল গাইড হতে পারে বা তোমার কাছে কোচিং এর যে যে বইগুলো পাওয়া যায় সেগুলো বই একবার যার যেটা বই আছে সেটা তুমি পড়ে ফেলবা, ঠিক আছে। আর রয়্যাল গাইডটা আমি প্রেফার করছি, কারণ এখানে আসলে প্রত্যেকটা টপিক ভিত্তিক ধরে 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 প্রশ্ন দেওয়া আছে, যার আর্থিক সামর্থ্য আছে সেই বইটা পড়তে পারো, ঠিক আছে। বা তোমার কাছে যদি রেটিনা ডাইজেস্ট থাকে বা আরো কোনো উন্মেষের মেডিটিক্স থাকে বা মেডিকো থাকে বা যার কাছে যেটা আছে, যেই কোচিং থেকে তুমি পড়ো না কেন সেটা তুমি পড়তে পারো। অন্যান্য লেখকের অতিরিক্ত যে ইনফরমেশন আছে সেগুলো তুমি নোট করে ফেলতে পারো, এবং প্রতিদিন 1 ঘন্টা করে এই পড়াটা একটা রিভিশনে রাখতে পারো, ঠিক আছে। এবং অধ্যায় ভিত্তিক এক্সাম দেওয়া ওই মার্কশিটের পড়াশোনা এটা করতে পারলে তোমার জন্য ভালো হবে। আমি আশা করছি যে তোমরা এই আমার কথাগুলো বুঝতে পারছো, এবং আমি চেষ্টা করছি যে এই অধ্যায় থেকে এই লাইনগুলো না পড়ে যাতে শিক্ষার্থী পরীক্ষা দিতে না আসে, সেটা যেখানে পরীক্ষা দিক এগুলো একবারে রিভিশনের জন্য মোস্ট ওয়ান্টেড একটা ব্যাপার স্যাপার। তো আমি চেষ্টা করেছি যতটুকু পারছি, এরপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।